আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে রীতিমতো চমকে যাবেন। এবার দেশে যত অন্যায় হয়েছে 90% শেখ হাসিনা করেছে বলে দাবি করেছেন এবার কাদের সিদ্দিকীর একের পর এক রূপ পরিবর্তন, যা দেশবাসী কিন্তু অবাক। আরো কি কি বিষয় বলেছেন এই কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা এই বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী, আরো কি কি বিষয় তুলে ধরলেন যে 90% শেখ হাসিনাই অপরাধ করেছে, আরো কি বিষয় উঠে আসলো তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এদিকে হঠাৎ করেই দেশে ফেরার পর এই প্রথম সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা। হঠাৎ করে কি সাক্ষাৎ করলো এবং এই সাক্ষাতে কি উঠে আসলো সে সাথে আরো জানতে পারবেন। ৬ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। উপদেষ্টা বলেছেন, আমাদের মুখ থেকে যেটা শুনবেন সেটাই হবে সরকারের মেয়াদ। আরো যা যা বলা হয়েছে তা জানলে রীতিমতো চমকে যাবেন। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো অবশেষে একের পর এক অ্যাকশন শুরু হচ্ছে। এবার সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে, ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আরো কি কি তথ্য বেরিয়ে এসেছে তা জানতে পারবেন ভিডিও শেষ অংশে। সে সাথে শেখ হাসিনাকে নিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছে কিন্তু রিজভি। আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘর তৈরি করেছিল এই আওয়ামী লীগের এমপি নেতারা। আরো কি কিভাবে অপমান করেছেন তা জানতে পারবেন ভিডিও শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার কিন্তু দেশে যত অন্যায় হয়েছে 90% শেখ হাসিনা নিজে করেছেন বলে দাবি করেছেন এই কাদের সিদ্দিকী। সে সাথে আরও বিষয় উঠে আসলো, চলুন তুলে ধরি। একের পর এক নানাভাবে আলোচিত সমালোচিত এই কাদের সিদ্দিকী শেখ হাসিনার আমলে শেষ পর্যায়ে এসে তিনি কিন্তু একটি নানাভাবে আলোচনা সমালোচিত হন। তবে এবার তিনি যেটা বললেন শেখ হাসিনার বিরুদ্ধে, যেটা হলো দেশে যতই অন্যায় হয়েছে 90% কি করেছে শেখ হাসিনা। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা এই সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তম বলেছেন, বিগত 16-17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এই দেশে আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষেরও সরকার ছিল না। এই দেশে ছিল শেখ হাসিনা সরকারের। এই দেশে যত অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা নিজে করেছেন, আর 10% অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। কাদের সিদ্দিকী বলেন, দেশটা কেমন যেন হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছুই নেই, আইন কানুন বলতেও কিছু নেই। সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষের গায়ে দুষ্কৃতিকারীরা কখন বা যখন আঘাত করে তারা পরে, তাহলে বুঝতে হবে দেশ আইন শৃঙ্খলা বলতে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এবং দৃষ্টি লোকের যে ভয় থাকে তা কিছুই এখন নেই। সমাজটাকে বদলাতে হবে বলে দাবি করে এই কাদের সিদ্দিকী। যেখানে দুষ্কৃতিকারীরা কিভাবে একজন সেনাবাহিনীকে বা পোশাক পরা একজন লোককে কিভাবে আঘাত করতে পারে। কাদের সিদ্দিকী আলো বলেন, এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। এ সময় কৃষক জনতা লীগের সভাপতিরাও আরো নেতা কর্মীরাও ছিলেন। এবার তুলে ধরতে যাচ্ছি ডক্টর ইউনূসের প্রসঙ্গ। হঠাৎ করেই দেশে ফিরে এবার প্রধান উপদেষ্টা সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করলেন। এই সাক্ষাতে কি উঠে আসলো? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের তিনি এবার সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকিরুজ্জামানের সঙ্গে। 1 অক্টোবর দুপুরের প্রধান উপদেষ্টা সরকারের বাসভবন যমুনাতে তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে। একবার এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বার্তে জানানো হয়েছে সেনা প্রধানের জেনারেল ওয়াকিরুজ্জামান প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগে 22 সেপ্টেম্বর সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার প্রথম সাক্ষাৎ হয়েছিল। এরপরেও আরব নানা বিষয় উঠে আসে। এখান থেকে হয়তো সামনে নির্বাচনের প্রসঙ্গের বিষয়গুলো উঠে এসেছে। সে সাথে বর্তমান যে খাগড়াছড়ি সহ বিভিন্ন পার্বত্য জেলায় যে ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটছে সেই বিষয়গুলো নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে, এটাই ধারণা করা হচ্ছে। তাদের ভিতরে খবর এখনও কিন্তু প্রকাশিত হয়নি এবং আরও গোপন কি তথ্য উঠে আসছে তা কিন্তু পরবর্তী বা সময় গেলেই বোঝা যাবে। এদিকে হঠাৎ করেই এই সাক্ষাতের পর কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন, 6 সংস্কার কমিশনের প্রতিবেদনের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। সংসদ নির্বাচনের রোডম্যাপ 6 সংস্কার কমিশন রিপোর্টের পর দেওয়া হবে বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। 1 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ ও সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এই পররাষ্ট্র উপদেষ্টা তিনি আরও যে তথ্য দেন, তিনি বলেন 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে তারা ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে তাদের সুপারিশগুলো দেবে। কিছু কাজকর্ম করার পর তারপর কিন্তু রোডম্যাপ ঠিক করা যাবে, তার আগে রোডম্যাপ ঠিক করা যাবে না। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে নির্বাচন নিয়ে বিদেশিরা জানতে চেয়েছেন কিনা ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন,
সবার সঙ্গে আমরা বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করেছি যে তাদের বেশি কিছু বলার ছিল না। আমরা তাদের প্রেক্ষাপট বলেছি, এই সরকার আসতে চায়নি এবং নিজ থেকেও আসেনি। তিনি বলেন, যুব সম্প্রদায় কিছু জিনিস চায় এবং তারা এমন একটি ব্যবস্থা চায় যেখানে স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত হতে পারবে না। অন্যান্য ক্ষেত্রেও তারা সংস্কার চায়। আমাদের এজেন্ডার সঙ্গে তাদের চাওয়া মিলে। আমরা গোটা বিষয়টি তাদের খুলে বলেছি এবং জানিয়েছি এরপরে নির্বাচন দিয়ে আমরা এখান থেকে সরে যাব। এমনটাই বলেছেন কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা। সেই সাথে আরও তিনি বলেছেন, আমাদের সঙ্গে বিভিন্ন বাংলাদেশি গ্রুপের কথা হয়েছে এবং সবাই জোর দিয়েছে যে আমরা যেন তাড়াহুড়ো না করি নির্বাচনের বিষয়টি নিয়ে। কারণ এখন যদি সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া হয়, যে কোনো সময় একটি অপ্রীতিকর পরিস্থিতি ঘটতে পারে। অবশ্যই সংস্কার করে তারপরে রোডম্যাপ ঘোষণার মাধ্যমে নির্বাচন দেওয়া হবে। কারণ একটি সুষ্ঠু নির্বাচন দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারবে। আরও নানা বিষয় তুলে ধরেন কিন্তু এই পররাষ্ট্র উপদেষ্টা। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর গুলশান এলাকা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর 14 আগস্ট জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর তা অবশেষে তাকে কিন্তু গ্রেফতার করা হলো এবং তার নামে অনেক কিন্তু অপরাধ বা অভিযোগ রয়েছে। একের পর এক তার বিরুদ্ধে উঠে আসতে শুরু করেছে নানা ধরনের অপরাধ, অনিয়ম। সেই সব বিষয়গুলোকে কেন্দ্র করেই মূলত তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে কিন্তু আবার রিজভী যে সমালোচনা করেছেন, আয়নাঘরের চেয়ে ভয়াবহ ঘর তৈরি করেছিল আওয়ামী লীগ, এমন দাবি করেছেন তিনি। আয়নাঘরের চেয়ে ভয়াবহ আরও বিভিন্ন ধরনের বিভীষিকাময় ঘর তৈরি করে রেখেছিল আওয়ামী লীগের এমপি নেতারা, এমন মন্তব্য করেছেন রিজভী। রিজভী বলেন, বাংলাদেশের ভারতের বিরুদ্ধে কেউ যদি টু শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নেই, এমন পরিবেশ সৃষ্টি করেছিল এই শেখ হাসিনা এই বাংলাদেশের মাটিতে। তিনি বলেন, এ কারণে আবরারকে হত্যা করলো। কত কাহিনী আমরা প্রতিবেদন শুনেছি। শুধু কি আয়নাঘর, আমরা তো শুনেছি আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা আয়নাঘরের কথা। আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ 8 বছর পর 10 বছর পর আয়নাঘর থেকে বের হচ্ছেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা আইনজীবী ব্যারিস্টার 9 বছর 10 বছর পর পর তারা সেখান থেকে বের হচ্ছেন। কি নির্মম একটা পরিস্থিতি, কি নির্মম শেখ হাসিনা তৈরি করেছিল এই বাংলাদেশকে। বিএনপির এই মুখপাত্র আরো বলেন, ভয়ঙ্কর গ্যাস চেম্বারও চাইতেও বিভৎসময় ডিপোজিটের এক একটা কেন্দ্র বাংলাদেশের জনপদের পর জনপদ তৈরি করেছিল। এই জনপদ তৈরি করা ছিল আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ইউপি পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান। ইউপি চেয়ারম্যানগুলো গেরদের নিয়েও তথ্য দিয়েছেন কিন্তু এই নেতা। ইউপি চেয়ারম্যানদেরকে এখনও বাতিল করা হচ্ছে না কেন? উপদেষ্টা পরিষদের কাছে এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের সভায় আমরা সমর্থন করছি। জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তী সরকার। যারা এই ধরনের নিপীড়নের একটা কেন্দ্র তৈরি করেছিল হিংস্র কুকুর দিয়ে, যারা কামড় দেওয়াতো, তাদের অংশ তো এখনও রয়ে গেছে। ইউপি চেয়ারম্যানদেরকে আপনারা এখনও বাতিল করছেন না কেন? এরা তো সেই আওয়ামী লীগের গোন্ডা পান্ডা সন্ত্রাসী। এলাকার মধ্যে তারাই তো বর্বরতা চালিয়েছে।